যাও বক্স অফিস কালেকশন, ভুলে যাও সবকিছু, মানুষের এইটুকু বলাই কিন্তু আমাদের কাছে বিশাল বড় পাওনা। মনে হয় কোথাও একটা গিয়ে কিছু ঠিক করেছি। আমি বক্স অফিস কালেকশন বাদ দিলাম, একটা সিনেমা মেন হচ্ছে অডিয়েন্স কতটা দেখছে এবং তার শিল্পটা কতটা ফুটে এসেছে, এবং সেন্টিমেন্টালের পর এরকম একটা অন্য ধরনের জনরা কেন তোমাদের? আমাদের দিক থেকে খেয়াল রেখেছি যে না, আজকে আমার মা বা ওর মা বা যে কারোর মা নিয়ে যদি আমরা কাজ করি, তো যতটা মানে তাদের কমফর্ট জোন রেখে কাজ করানো যায়, আমরা সেটা চেষ্টা করেছি, যার জন্য উনিও খুশি। আর সেইভাবেই একটা অফ স্ক্রিন সম্পর্ক গড়ে উঠেছে। সেন্টিমেন্টালের পর এই রিলিজ করছে তোমার আরি, এবং প্রথম প্রোডাকশনের মধ্যে যেটা খবর হয় যে হল পেতে সমস্যা হয় না, প্রবলেম, সেটা কি তোমরা ফেস করেছো কিছু? অফকোর্স ফেস করেছি, এখনো করছি। তোমার সাথে ইন্টারভিউতে বসার আগে আমরা হল নিয়ে এখন লড়াই করছি যে আমাদের যাতে আমরা আরো হল পাই। বাট আই থিঙ্ক এটা খুব নর্মাল একটা বিষয়, নতুন প্রযোজনা সংস্থা হিসেবে সবাই তাকে চাপার চেষ্টা করে, এটা সবারই অনেক গল্প ছড়ানোর চেষ্টা করে যে না এইটা ভুল, এরকম তো হচ্ছে না, ছবি চলছে না। কিন্তু একটা জিনিস কি জানো তো, আজকে যারা বড় হয়েছে তারা বড় হয়েছে কিন্তু মানুষের দমে, মানুষে তাকে সাপোর্ট করেছে, তার জন্য তারা বড় হতে পেরেছে। তো এটা আমার মনে হয় তাদেরও ভুলে যাওয়া উচিত না। তোর সব ঋণ শোধ করে যাব। যতদিন না ঋণ শোধ করবে তুমি, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না। ঠিকানা নয় চেনা। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো। বাবা, আর ওয়েলকাম টু টলি বাংলা বক্স অফিস এবং টিটিকে পডকাস্টের একটা এপিসোড তোমাদেরকে স্বাগত জানাই। এবং রিলিজ করেছে আরি, এবং দেখতেই পাচ্ছ কাদেরকে আমরা পডকাস্টে আজকে এনেছি। অত্যন্ত এক্সাইটেড তোমাদেরকে পেয়ে আমরা। থ্যাংক ইউ। আরি কেমন ভালোবাসা পাচ্ছ অডিয়েন্সের থেকে? বেশ ভালোই পাচ্ছি, ইনফ্যাক্ট মানে এতটাও এক্সপেক্ট করিনি। আর যেহেতু এর আগে বেশিরভাগ কমার্শিয়াল ছবি করতাম, সো আরই যেমন ছবি হয়েছে, সেখানে দেখছি যে যারা বয়স্করা আছে, মায়েরা আছে, তারা আসছেন সিনেমা হলে। আর যে জায়গাও আমরা ভিজিটও করেছি, তাদের কাছ থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছি। ইমোশন এমন একটা জিনিস না, যেটা যদি মানুষ একবার কানেক্ট করে নেয়, তো অটোমেটিক্যালি সেই ভালোবাসাটা চলেই আসে। তো কোথাও না কোথাও এই আরিতে এই মা ছেলের বন্ডিং এর বিষয়টা মানুষের মন ছুঁতে পেরেছে, সেটা দেখেই খুব ভালো লাগে। আসলে ব্যাপারটা ভিজিটেরও নয়, ব্যাপারটা হচ্ছে আমি মাইকে পেয়ে যাবো, তত কষ্ট করতে হবে। ব্যাপারটা ভিজিটার নয়, আমরা লুকিয়ে গেছি একদিন সিনেমা হলে। আমরা যে কতটা জায়গায় গেছি লুকিয়ে গেছি। এখন আমার মনে হয় একটা বাদে একটা হয়তো অ্যানাউন্সমেন্ট না, একটাও অ্যানাউন্সমেন্ট করিনি এখনো। কালকে যাচ্ছি যেটা সেটা অ্যানাউন্স করে যাচ্ছি। হ্যাঁ, তো এবার আমরা লুকিয়ে গিয়েছি এবং লোকজন ওখানে দেখে আমাদের চিনতেও পারেনি, অন্ধকারে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে যখন ইন্টারভেল হয়, তখন মা মাসিদের বেশ হলমুখী হওয়ার একটা নতুন যে বিষয়টা, আমরা এই ধরনের দর্শক কিন্তু এর আগের সিনেমায়, আমাদের কোনো সিনেমায় আমরা দেখিনি। অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমরা আপিল করছিলাম যে আপনারা বাবা মায়ের সাথে জুটি বানিয়ে যাবেন, সেটা কিন্তু হয়েছে আসলে। সেটা চোখে না দেখলে, নিজে গিয়ে এক্সপিরিয়েন্স না করলে তুমি বলতে পারবে না। তো এটা কোনো ব্র্যাগিং বা বোস্টিং এর বিষয় না, আমরা সত্যি সত্যি গিয়ে দেখেছি। বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা গিয়েছে, রবিবারের দুপুরবেলা বসে সিনেমা দেখছে আরি, এবং তারা কিন্তু সামনাসামনি তাদের ফিডব্যাক দিয়েছে যে এই পার্টিকুলার সিনের এই ইমোশনটা আমরা রিলেট করতে পারি। ওনারা সিন তুলে তুলে সেটা আমরা ক্যামেরায় বলছি না, কারণ এখনো সিনেমা হলে সিনেমাটা চলছে। সো সিন তুলে বলেছে যে এইটা আমরা সত্যি জীবনে করে থাকি, কিন্তু এটার উল্লেখ কেউ করে না। তোমরা এটা যে তুলে স্ক্রিনে তুলে ধরেছো, এটা আমাদের কোথাও মন ছুঁয়ে গেছে। ভুলে যাও বক্স অফিস কালেকশন, ভুলে যাও সবকিছু, মানুষের এইটুকু বলাই কিন্তু আমাদের কাছে বিশাল বড় পাওনা। মনে হয় কোথাও একটা গিয়ে কিছু ঠিক করেছি। আমি বক্স অফিস কালেকশন বাদ দিলাম, একটা সিনেমা মেন হচ্ছে অডিয়েন্স কতটা দেখছে এবং তার শিল্পটা কতটা ফুটে এসেছে, এবং সেন্টিমেন্টালের পর এরকম একটা অন্য ধরনের জনরা কেন তোমাদের? দেখো, প্রোডাকশন হাউসের ঢোকার মানেটা এটাই যে যাতে একটা প্রোডাকশনের থেকে নানান রকম ছবি আমরা প্রেজেন্ট করতে পারি মানুষের কাছে। আজকে সেন্টিমেন্টাল যখন শুরু করেছিলাম, তো সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন ভেবেই করেছিলাম, সেটা কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য করিনি। একটা জিনিস যেটা বুঝতে পারলাম সেন্টিমেন্টালটা করে, যে আমাদের এখানে মানুষের যে হলমুখী হয় না, সেটা কিন্তু পুরোপুরি সত্যি না। কয়েকটা কেসেস আমরা সবাই জানি, এটা সবাই বলেছে যে হলের অবস্থা খুব খারাপ। আরেকটা যেটা আমি কেস মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে কমার্শিয়াল ছবির যারা দর্শক আছে, সেখান থেকে যে রেভিনিউটা আমরা জেনারেট করি, সেটা একটা হাউসফুল হলেও যেহেতু টিকিটের দামটা কম, তো রেভিনিউটা কম জেনারেট হয়। তো এটা কিন্তু মানুষের ভুল না। কিন্তু এই ছবির মাধ্যমে যেটা চেষ্টা করেছি, যে
এটা কিন্তু আমরা কেউ এটা বলতে পারবে না যে পুরোপুরি একটা, যেটা বাংলা ভাষা বলে না আতেল ঘরানার একটা ছবি, সেটা কিন্তু নয়। আমরা কিন্তু চেষ্টা করেছি যে এটা যদি একটা মফস্বল বা গ্রামের লোকেও দেখে, তারও যাতে এন্টারটেনমেন্ট ব্যাপারটা থাকে আর শহরের লোকেদেরও যাতে ভালো লাগে। তো একটা এক্সপেরিমেন্টাল বিষয়ই ছিল। আমরা লাইটিং এও সেটাই চেষ্টা করেছি, যে তুমি লুক এন্ড ফিল দেখো ছবি, তোমার কোথাও এটা মনে হবে না যে এটা খুব ডার্ক ঘরানার ছবি। তো সেটাই চেষ্টা করেছিলাম, আর আমরা নিজেরাও নার্ভাস ছিলাম। ফেসও খুব ইম্পর্টেন্ট। এই চেষ্টাটা ছিল যে এই যে কমার্শিয়াল এবং আরবান যেটা আছে, দুটো ডিফারেন্ট ঘরানার ছবি, তার মাঝামাঝি কি কিছু করা যায়। এবং আমরা নিশ্চয়ই নিজেরাও ভীষণভাবে টেন্স ছিলাম যে মানে এটা ইয়ার চেয়েছিল যে এই গ্যাপটা আমরা কি করে ব্রিজ করতে পারি, কিন্তু আমরা নার্ভাস ছিলাম। কিন্তু জানো কি, কন্টেন্ট যদি ভালো হয়, ইমোশনস এর কিন্তু কোনো ঘরানা হয় না, না ইমোশনস এর কোনো জনরা হয় না। ইমোশনস যদি মানুষকে ঠিক কারেক্ট জায়গায় মনে দাগ কাটতে পারে, তাহলে নিশ্চিন্ত ভাবে মানুষের হলমুখী হবে। সেটা কিন্তু মানুষে আবার প্রমাণ করে দিয়েছে শত বিতর্কের পরেও, যেটা আমিও কিছুদিন আগে বলেছিলাম যে এত বিতর্কের পরেও মানুষের হলমুখী হচ্ছেন, এটা বাংলা সিনেমার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। সেটা তো কেউ আটকাতে পারবে না, মানে মানুষে যে যাচ্ছে দেখতে, সেটা তো কেউ আটকাতে পারবে না। একটা সিনেমা আমাদের এক্সাইটমেন্ট জন্মায়, দেখবো কি দেখবো না, তার গান দেখে। আজই টাইটেল ট্র্যাক ট্রেলার মানুষের মন ছুঁয়ে গেছে, এবং বিশেষ করে তোমার শেষ সেই দৃশ্যটা, আমরা মানুষ যেমন আমরা ডাকাত পড়েছে গানে নাচবো, একদম। কোথাও একটা চোখে জল চলে আসবে লাস্ট সিনে। এটাই ছিল আমাদের ইচ্ছে, এটাই ছিল যে প্রত্যেকটা ডিফারেন্ট জনার্সের যাতে গান থাকতে পারে। আর যেটা তুমি বলছো আরই টাইটেল ট্র্যাক, সেটা আমাদেরও ফেভারিট। আর ওই গানটা যখন আমরা রিলিজও করছি, আমরা কিন্তু এটা জানি যে এটা এমন গান না যেটাই কিন্তু মারাত্মক ভিউজ চলে আসবে, কিন্তু এটা এমন গান যেটা রয়ে যাবে, এটা কিন্তু বুকে থেকে যাবে, বছরের পর বছর আমরা শুনবো। আজকে মাদার্স ডে হলে কিন্তু তুমি দেখবে সবচেয়ে বেশি রিল কিন্তু মায়েদের গানেরই এই হয়। গানটাতেই হবে। এবং যখনই মায়ের কথা মনে পড়বে, যে কথাগুলো অনিন্দদা লিখেছে যেভাবে, সে কথাটা প্রত্যেকটা বাঙালি বাচ্চা এবং প্রত্যেকটা মা ওটার সাথে রিলেট করতে পারবে। সে উনি ওখানে উল্লেখ করেছেন টাইগার হিলের স্মৃতি, সাঁতার ক্লাসের স্মৃতি, বৈশাখের ভোরের বেলার স্মৃতি, এগুলো খাইয়ে থেকে দেওয়ার আমরা হাত। খাইয়ে দেওয়ার হাত, এগুলো কিন্তু আমরা কোনোভাবেই কোনো বাচ্চা Avoid বঞ্চিত করতে পারি নয়। না। আমরা মৌসুমী চট্টোপাধ্যায়কে তুমি কনভিন্স করলে কি করে এতদিন পর বাংলা সিনেমাতে? কনভিন্স, আমরা আমাদের একটা এটা নিয়ে টেনশন ছিলই যে উনি রাজি হবেন কিনা। আরেকটা যেটা খুব বড় দায়িত্ব ছিল যে যেহেতু আমরা নতুন প্রোডাকশন হাউস, তো এত বড় একটা আর্টিস্টকে এনে সেটা ওনাকে হ্যান্ডেল করতে পারবো কিনা, বা ওনার যাতে কোনো অসুবিধা না হয়। বয়সও হয়েছে, কিন্তু একেবারেই অসুবিধা হয়নি, মানে যেটা হওয়ার থাকে বলেন না, সেটা হয়ে যায়, বাস খাপে খাপ বসে যায়। উনি একবারে গল্প শুনেছেন, একবারে রাজি হয়ে গেছে। ওনার পেস মেকার বসানো হয়েছিল, তার 2 মাস পর থেকেই আমাদের শুটিং ছিল। উনি সেই পেস মেকার বসানো অবস্থায় পুরোপুরি রিকভারও করেননি, তাতে উনি এসে কিন্তু প্রপার শুটিং করে গেছেন। আমরা আমাদের দিক থেকে খেয়াল রেখেছি যে না, আজকে আমার মা বা ওর মা বা যে কারোর মা নিয়ে যদি আমরা কাজ করি, তো যতটা মানে তাদের কম কমফর্ট stress জোন, দেওয়া যায়। হ্যাঁ কমফর্ট জোন রেখে কাজ করানো যায়, আমরা সেটা চেষ্টা করেছি, যার জন্য উনিও খুশি। আর সেইভাবেই একটা অফ স্ক্রিন সম্পর্কও গড়ে উঠেছে। তো ওনাকে পাওয়া আর ওনার সাথে কাজ করাই একটা বড় পাওনা, মানে যে যাদেরকে নিয়ে, মানে এনাদের নিয়ে আমরা বলার জন্য খুবই ছোট। এরা তখন থেকে একদম। অভিনয় করছে, আমরা জন্মাইওনি, আর তখন থেকে এরা সুপারস্টার্স। সো এটা নিজের মধ্যেই একটা অভিজ্ঞতা যে এত বড় একটা লেজেন্ডারি লিভিং লেজেন্ডের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তুমি যদি দেখো আরিটা ফিল্ম যদি তুমি গিয়ে দেখো, প্রত্যেকটা সিনে কিন্তু শি ইজ লাইটিং আপ দ্য স্ক্রিন। হ্যাঁ, মানে এই যে ক্ষমতা screen কিন্তু, presence। হ্যাঁ, চোখ screen ফেরানো presence। যাচ্ছে না। আর কারোর দিকে চোখই যাবে না, তুমি ভুলে যাও। ম্যাক্স টু ম্যাক্স ইমোশনাল সিনে আমি দেখেছি যে হ্যাঁ একটু ইয়াসের দিকে তাকানো যাচ্ছে, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ওনার সাথে যারাই রয়েছে, আমি তো নিজেকেও দেখছি না স্ক্রিনে, না না, ওনাকেই শুধু ওনার দিক শুধু থেকে ওনাকে চোখে দেখা যাচ্ছে। আর ফেরানো ওনার হচ্ছে। অভিনয় নিয়ে যেটা ইয়াস বললো, আমাদের ক্ষমতা নেই সেটা বলার। আর 12 বছর বাদে উনি আবার এসেছেন বাঙালি সিনেমায়, বাংলা সিনেমা করতে, খুব বড় প্রাপ্তি আমাদের। প্রাপ্তি একদমই। আমাদের। এবং সেটাতেও কিন্তু অডিয়েন্স ভালো রেসপন্স করেছে, মানে তার ভালোবাসার লোক অনেক। বাঙালির মনে আজকে যে সবাই ভেটারেন অ্যাক্টরসরা বেঙ্গলি সিনেমায় ফিরে আসছে, তাদের একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে সেই সেকাল থেকে। তো সেটা কিন্তু এখন ক্ষণে ক্ষণে প্রমাণ পাচ্ছি আমরা। সো উই আর মোর দেন হ্যাপি অ্যান্ড অনার্ড। আমরা শ্রাবন্তীদির সাথে নিয়ে কথা বলছি, তাকে এই লুককে প্রেজেন্ট করা একেবারে কমার্শিয়াল ভাবে একটা আইটেম সঙ্গে, সেটা আইডিয়া যদি কিছু বলে। ডাকাত করেছে একদম, সে মাছ নিয়ে ডান্সিং স্টেপ থেকে একদম। শুরু করে। দেখো শ্রাবন্তী তো মানে সে ছোটবেলা থেকেই সুন্দরী, আজও দেখতে খুবই সুন্দর, আজকে খুবই মিষ্টি দেখতে। আমাদের মেইন কনসেপ্টটা ছিল ডাকাত পড়েছে, সেটা ছিল যে খুব শহরি কনসেপ্ট না হয়, যেটা নুসরাত প্ল্যান করেছিল, যে একটু Rural. rooted। রুটেড থাকবে, একটু যেরকমটি হওয়ার কথা। একটা
সমুদ্রের পাড়ের যদি একটা মফস্বলের টাউন থাকে, সেখানকার মানুষজন কিরম গানে নাচতে ভালোবাসে বা কিভাবে রিজয়েস করে বা কিভাবে উল্লাস করে, সেটাকেই মাথায় রেখে আমরা গানটা করেছি। এবং তিনি গানটা যেভাবে শ্রাবন্তী পারফর্ম করেছে, গানটা কি সব মিউজিক করেছে। তো আমরা সবসময় চেয়েছিলাম যে আমরা বাদ্যযন্ত্র যেটা ইউজ করব সেটা কিন্তু একদমই রুটেড, একদম মাটির গন্ধ পাওয়া যাবে। আমরা এমন একটা জানতাম ওই বিষয় গানটারই ভিউজ আসবে। ওই গানটার ভিউজ আসবে, সেটার ক্রেডিট আমরা ডেফিনেটলি দেবো শ্রাবন্তী চ্যাটার্জিকে, তার স্ক্রিন প্রেজেন্স, তার পারফরমেন্স। না, এবং অ্যাজ আ বন্ধু অলসো অনেক সাপোর্ট করেছে, হ্যাঁ, মানে ভীষণ support। নতুন প্রোডাকশন হাউস হিসেবে ও যেইভাবে পাশে ছিল, এক কথায় রাজি হয়ে গেছে গান শুনে। সারা রাত ধরে সারা শীতের রাত ধরে সময় শীতের আমরা সময় পারফর্ম ওকে করেছে, শুট ভোর করি। 6টা অবধি শুটিং চলেছে। তো অবভিয়াসলি আমরা সেন্টিমেন্টালিও চেয়েছিলাম যে শ্রাবন্তীর একটা আইটেম হোক, কিন্তু এই ডেটের জন্য হ্যাঁ আজ তখনও সে করতে ইচ্ছুক ছিল, বাট এইবারে করতে পেরেছি। অ্যান্ড গানটা অ্যাকচুয়ালি মানুষের মনে ডাকাতি করেছে, আমরা তো খুবই খুশি, শ্রাবন্তী। একদম। তোমাদের আগের সিনেমা সেন্টিমেন্টে কি একখান গান বানাইছে, এবার হচ্ছে তোমার ডাকাত পড়েছে, দুটো গানই সুপারহিট। এই ফর্মুলাটা কি করে যে দুখানা সিনেমা প্রথম তোমার দুটো গানই সুপারহিট, মানুষের রিলস বানাচ্ছে, সবকিছু করছে? দেখো, এটা আমি তোমাকে ছোট করে বোঝাই। একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু গান, মিউজিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে যেই মিউজিক কম্পোজার হোক না কেন, আজকে স্লো বা সুন্দর রোমান্টিক গান ধরো তোমার মনে ধরে গেল, বা একটা নাচের গান যেটায় তুমি নেচে উঠলে, এবং দেখবে যখন ছোট ছোট বাচ্চারাও যে গানে নেচে ওঠে, সেই গানটাকে কিন্তু আমরা মনে মনে ডিক্লেয়ার করে দিই। তো গান কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট একটা সিনেমাটা দেখার আগে, ট্রেলার আসার আগে মানুষের কিন্তু গানগুলো আগে লঞ্চ হয়, তার থেকে কিন্তু বোঝা যায় যে সিনেমাটা আমাদের কি দিতে চলেছে। অবশ্যই। সো ডেফিনেটলি মিউজিকে কিন্তু আমরা খুব মানে এন্টায়ার টিম বসে কিন্তু আমরা মিউজিক কিরকম চাই, কিরকম যেমন আমাদের প্রত্যেকটা গান কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোজার দিয়ে করা আছে। ওদের আরেকটা নিউজও ব্রেক করে দিই যে আমাদের আরেকটা গানও রিলিজ হতে চলেছে, যেটা সিনেমার পার্ট নয়, যেটা সিনেমার পার্ট না। ওখানে তুমি যে চরিত্র দেখতে পারবে সেটা না, তুমি আমাদের দুজনকে মানে ইয়াশার নুসরাতকে মেন দেখতে পারবে। ওটা একটা প্রমোশনাল সং হিসাবে আমরা বার করব। ডেটটা এখনো লকড হয়নি, বাট কিছুদিনে রিলিজ হয়ে যাবে। আর এর প্রমোশনাল সং ওটা আমরা রেখেছি জাস্ট, বলো কিসের জন্য? অ্যাকচুয়ালি কিসের জন্য ভাবিনি, গানটা খুবই ভালো তৈরি হয়ে গেছিল, এবং গানটা ডেফিনেটলি আমাদের স্টোরি লাইনের মধ্যে একদমই যায় না। তাই বলে দেখো, আমাদের যা যা গান রয়েছে আর এই সিনেমায়, সেটা সবকিছু কিন্তু খুব অর্গানিক্যালি প্লেস। কখনোই মনে হবে না যে এক্সট্রা করে জোর করে অ্যাড করা হয়েছে। কিন্তু একটা গান খুব ভালো লেগে গেছে, এবার সেটা আমরা অর্গানিকলি ডেফিনেটলি প্লেস করতে পারবো না, কিন্তু গানটা যখন রিলিজ হবে, আমার মনে হয় মানুষেরা যদি গানটা এনজয় করবে, সেটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কাছে একটা পাওনা। তোমার লাস্ট সিনের ট্রেলার যেটা আমি দেখেছি, মা মা তুমি কোথায় মা, মানুষের চোখ কোনো জল কোথাও একটা এসে গেছে, তো ওইটা কি করে ভেতর থেকে বের করে? দেখো, মা এমন একটা, এই শব্দটাই এমন না, যে কোনো মানে আমি মেয়ে ছেলের মধ্যে বাদ বিচার করছি না, কিন্তু যেহেতু ছেলেরা একটু মাদের সাথে বেশি ক্লোজ হয়, তো এটা না যে কোনো ছেলের মধ্যেই সেই ইমোশনটা নিয়ে আসে। আর মৌসুমী ম্যামের সাথে অফ স্ক্রিনও যে সম্পর্কটা হয়ে গেছিল, আর আজও আছে, মানে উনি বম্বে ফিরে গেছেন কিন্তু তাও আমাদের রোজ কথা হয়। তো ওখানে না মানে শুটিং করতে করতে এমন হয়েছিল যে একটা মা ছেলেরই সম্পর্ক, মানে উনি যে এয়ারপোর্ট থেকে বম্বে ফিরে যাচ্ছেন, তো তাতেই আমাদের মন ভারী হয়ে যাচ্ছে যে উনি চলে যাচ্ছেন, আবার কবে দেখা হবে। তো আই থিঙ্ক এই শুটিং এর দৌরান যেটা হয়েছে না, সবাই খুব ন্যাচারালি পারফর্ম করেছে। মানে আমি এটা দেখেছি যে আমি যদি কোনো সিনে কাঁদছি, তো মৌসুমী ম্যামও কাঁদছেন, ও কাঁদছে। মানে এটা আমাদের আর্টিস্ট ছাড়া এরকম অনেক সিন হয়েছে, এই ছবিতে সিনস আছে যেখানে আমাদের যারা ক্যামেরা করছে সে কাঁদছে, যে স্টিল ফটোগ্রাফার সে কাঁদছে, ডিরেক্টর কাঁদছে, সিনটাই ওরকম। সো মানে কিছু হেভি সিনস আছে আমাদের ছবিতে, যেটা কিন্তু মানে আমরা যখন শুট করছি আমাদের পুরো ইউনিটের মন ভারী হয়ে গেছে। আর এটার জন্য খুব একটা যে আমাদের অভিনয় অভিনয় করতে হয়েছে সেটা না। বলে না যে যখনই তুমি একটা স্ট্রং পারফর্মারের বিপরীতে দাঁড়াও, তোমার পারফরমেন্স মানে উনি যেটা করছেন অটোমেটিক্যালি যে কারোরই মধ্যে ইমোশনস চলে আসবে। তো সেটা কোথাও না কোথাও আমাদের সবার সুবিধা হয়েছে। কোথাওটা মজা লাগছে কিছু সিনে, আবার কিছু সিনে চোখে জল চলে আসছে, একদম মন ভারী করে দেওয়া। তোমরা সেন্টিমেন্টালের পর এই রিলিজ করছে তোমার আরি, এবং প্রথম প্রোডাকশনের মধ্যে যেটা খবর হয় যে হল পেতে সমস্যা হয় না, প্রবলেম, সেটা কি তোমরা ফেস করেছো কিছু? অফকোর্স ফেস করেছি, এখনো করছি। তোমার সাথে ইন্টারভিউতে বসার আগে আমরা হল নিয়ে এখন লড়াই করছি যে আমাদের যাতে আমরা আরো হল পাই। বাট আই থিঙ্ক এটা খুব নর্মাল একটা বিষয়, নতুন প্রযোজনা সংস্থা হিসেবে সবাই তাকে চাপার চেষ্টা করে, এটা সবারই করতে অনেক অনেক গল্প ছড়ানোর চেষ্টা করে হ্যাঁ, যে না
এইটা ভুল, এরকম তো হচ্ছে না, ছবি চলছে না। কিন্তু একটা জিনিস কি জানো তো, আজকে যারা বড় হয়েছে তারা বড় হয়েছে কিন্তু মানুষের দমে, মানুষে তাকে সাপোর্ট করেছে, তার জন্য তারা বড় হতে পেরেছে। তো এটা আমার মনে হয় তাদেরও ভুলে যাওয়া উচিত না। এখানে আমরা থ্যাঙ্কফুল আমাদের দর্শকের কাছে, যে লোকে যাই বলুক, যত লোকেরাই পেছন থেকে আমাদের নিচে নামানোর চেষ্টা করুক, মানুষ দেখছে, তাদের আশীর্বাদই যথেষ্ট। তো এটা একটা এই ক্র্যাপ কালচার যেটা চিরকালই থাকে, অভ্যস্ত, কমপ্লেন করছি না, কিন্তু নতুন তো তো আমার মনে হয় সবসময় পজিটিভের দিকেই লক্ষ্য রাখাটা বেশি ইম্পর্টেন্ট, নেগেটিভ তো থাকবেই। এবং যেটা ইয়াশ বললো যে যখন নতুন কেউ আসে তখন এটা হওয়াই স্বাভাবিক। আমার মনে হয় যারা আজকে বড় হয়ে গেছে এবং যারা এটা করতে পারে বা যারা কেপেবল রয়েছে করার, আমি বলছি না করছে, তারাও একসময় ছোট ছিল এবং আই এম শিওর তাদেরকেও এই পদ্ধতির থ্রুই যেতে হয়েছিল। সো উই আর নট আজকে ইচ্ছা করে দেখানো হচ্ছে যে না ছবি চলছে না, হ্যাঁ এটা আমি দেখছি, কিন্তু ইচ্ছা রিপোর্ট করে তো অন্য কথা বলছে। ইচ্ছা করে দেখাচ্ছে, এই যে ইচ্ছা করে বলছে যে না কালেকশন তো এই ফিগার এসছে, আমরা নিজেরা দেখে ঘাবড়ে যাচ্ছি যে এই ফিগার কেন ইয়ে করছে। তো আজকে মানে জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি দর্শক যার সাথে আছে সেখানে তাকে কেউ কাটতে পারবে না। হ্যাঁ, খেলা তাও কয়েকজন মানুষের হাতে পাওয়ার আছে। বিষয়টা পাওয়ারের নয়। আজকে ধরো আমি জানি যে কি কালেকশন আসছে বা আমার ডিস্ট্রিবিউটর জানে কি কালেকশন আসছে, ডেফিনেটলি কোনোভাবে তো লিক হওয়ার কোনো সমস্যা নেই। তো এই ম্যানিপুলেটিভ ফিগার্সটা তখনই দেওয়া হয় মানুষকে ম্যানিপুলেট করার জন্য, অডিয়েন্সকে ম্যানিপুলেট করার জন্য। আজকে ধরো আমি XYZ যে কোনো সিনেমার আমি দেখছি এই কালেকশন আছে, আমি আর বসে দেখে আমি বাবা কালেকশনটা এত খারাপ, এই সিনেমাটা আমাদের দেখতে যাবো না, কি হবে, এখানে টাকা লাগিয়ে লাভ নেই। আজকে টাকা লাগে তো পপকর্ন, টিকিট সবার এবং সময়, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এই যে পুরো ম্যানিপুলেশনের যে একটা গেম আছে, এটা কিন্তু কোথাও একটা গিয়ে সত্যি যতটাই বলছে মানুষের ডেফিনেটলি মানুষের হলমুখী হচ্ছে, কিন্তু এটা কোথাও একটা ছোট অংশ হলেও এফেক্ট করে, যেটা মানুষের চেষ্টা করছে আপাতত। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কমব্যাট করার জন্য আমাদের নিজের কর্মের উপর নির্ভর করতে হবে। আমরা নিজের কাজ করে যাব, আমরা নিজের সিনেমা প্রমোট করে যাব। আজকে যেমন তোমাদের মাধ্যমে আমরা মানুষের কাছে আরো পৌঁছে যেতে চাই যে ভাই আমাদের সিনেমা আপনারা এসে দেখুন, আপনাদের ভালো লাগবে। তোমাদেরকে যেভাবে বললাম যে গিয়ে একবার দেখো, তারপর দেখে তারপর নিজেই ডিসাইড করো খারাপ ভালো যা বলার। সিনেমা হলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সিনেমা হলে কি আচ্ছা, তুমি একটা জিনিস না দেখলে তার ব্যাপারে খারাপ বা ভালো কি করে বলছো? কোনো জিনিস যদি না এক্সপিরিয়েন্স করো তাহলে কি করে বা তার ব্যাপারে নেগেটিভ বা পজিটিভ পয়েন্ট জোর করে বুক মাই শোতে রেটিংস ফেলে দিচ্ছে। তো এরকম নানান যখন রকম নতুন কিছু আসে কোথাও একটা আটকানোর চেষ্টা করা হয়। আমরা তো একটু জানি না যে রেটিংস ফেলাও যায়। হ্যাঁ, তো এই নতুন শিখলাম। আমি দেখছি নতুন নতুন করে চোখে লাগছে বেশি, একদম রিভিউ থেকে শুরু করে অনেক কিছু। তো এগুলো কেন হচ্ছে? এগুলো হয় কারণ এগুলো ইন্ডাস্ট্রির পলিটিক্স। আর আমরা প্রথম না যার সাথে হচ্ছে, এর আগেও যারা প্রোডাকশন করেছে তাদের সাথেও হয়েছে। আর এখন যেহেতু আমরা প্রোডাকশন করছি, যার জন্য আমরা পদে পদে আমরাও টের পাচ্ছি। কারণ এটা শুধু ইন্ডাস্ট্রির লোকেরা না, অনেক জার্নালিস্টরাও আছে, তাদের হাউস ধরা আছে, তাদের হাউসের থেকে তারা যেটা বলে দেয় সেটা চলে যায়। আসলে ফেভারিটিজমটা আজকে জার্নালিস্টদের বলো বা তোমাদের মতো ইয়াং ছেলেমেয়েরা যারা ইউটিউব ব্লগার্স রয়েছে, রিভিউয়ার্স রয়েছে, নিজেদের দমে কাজ করছো, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আই থিঙ্ক আমাদের সকলের এই দায়িত্বটা থাকে যে আমরা কারেক্ট জিনিস মানুষের কাছে পৌঁছে দিই। ধরো আজকে যদি আমিও ভুল জিনিস পৌঁছেছি, ডেফিনেটলি তোমার সেই অধিকার আছে যে তুমি প্রশ্ন করবে বা আর 4 জন প্রশ্ন করবে, কিন্তু যখন সেটা হচ্ছে না তখন অন্য জিনিস নিয়ে বিবেচনা করাটা উচিত নয়। কিন্তু যদিও কন্ট্রোভার্সি বেশি বিক্রি হয়, তুমি যদি আমার ব্যাপারে, আমাদের ব্যাপারে খারাপ বলো বা কারোর ব্যাপারে খারাপ বলো, তোমার ভিউজ অফকোর্স বেশি হবে। ভালো যদি তুমি বলো তো তার মানে তুমি বিক্রি হয়ে গেছো। তো তুমি কোনো দিকেই পার পাবে না, তুমি যেদিকেই যাও চেষ্টা করা উচিত যে ফেভারিটিজমটা কম রাখা, নিউট্রাল রাখা। হ্যাঁ, মানে নিজের থেকে এক্সপিরিয়েন্স করো, নিজের থেকে যদি মনে হয় ভালো বা খারাপ সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এর আগে রিসেন্টলি কাজ হচ্ছে দীপদার খাদান গেল, জিদ্দার খাকি, তোমরা কি দেখেছো? দুটোই দেখেছি। এবং বাংলা সিনেমাতে এত ধরো ধরো শুভকামনা, মানে বোম্বেতে গিয়ে কাজ হচ্ছে, নেটফ্লিক্স এর মতো কাছে এত বাংলার আর্টিস্ট, প্রসেনজিৎ স্যার রয়েছে, আমাদের বুম্বাদারা রয়েছে, জিৎ স্যার রয়েছে। তো এটা কতটা শুভকামনা বাংলা ইন্ডাস্ট্রির জন্য? আই থিঙ্ক এই ওটিটির মাধ্যমে এটা না, মানে আগে আমরা বলতাম না টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক এই পুরো জিনিসটা মিক্স আপ হয়ে গেছে। আর ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই যে কোনো ভালো আর্টিস্ট গিয়ে নিজের পারফরমেন্স তুলে ধরতে পারছে। তো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড থিং। আগে যেটা হতো যে ইন্ডাস্ট্রি ভাগাভাগি হতো, যে এটা আলাদা ওটা আলাদা। আর আমাদের এখানের যারা
টপ ফেসেসরা আছে হুম। তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আই থিঙ্ক ইটস অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড পিরিয়ড অলসো। ইনফ্যাক্ট এই বছরটাও বাংলা ছবির জন্য ইন জেনারেল খুব ভালো। অনেকগুলো সিনেমা অনেকগুলো ছবি রিলিজ বড় শুধু বড় হচ্ছে না, cinema release ইনফ্যাক্ট হচ্ছে, ভালো ভালো হচ্ছে। কালেকশনও হচ্ছে। ভালো কানেকশন হয়েছে এবং আর এটা আমাদের সিনেমার ব্যাপারে বলছি না, সকালেই আমরা ডিস্ট্রিবিউটর অফিস থেকে বেরিয়েছি এবং বাকি সিনেমাও ভালো করেছে, ভালো পারফর্ম করেছে। একটা সময় বলা হতো বাংলাতে কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স নেই একেবারে, আর্ট ফিল্ম মানুষ দেখছে, কিন্তু খাদানের পর সেটা ব্রেক হয়ে যায়। তো আরিও সেরকম মাস এবং ক্লাস দুটোই ভ্যারি করছে, তো কি মনে হচ্ছে? না দেখো, খাদানের সাথে আমি আরি তুলনা করতে পারবো না, কারণ খাদান আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, আর আরি হচ্ছে তোমার আরবান আর সেমি কমার্শিয়াল জোনে যেটা পড়ে। তো আমার মনে হয় না যে কোনো কম্প্যারিজন আছে। আমি আজও মন থেকে মনে করি যে কমার্শিয়াল ছবি দেখার দর্শক বেশি, আর কমার্শিয়াল ছবি আমি নিজেও দেখতে খুব পছন্দ করি। আর জিনিসটা হচ্ছে যে যে কোনো ছবি আসুক, একটা ভালো কন্টেন্ট, যে কোনো একটা কমার্শিয়াল ছবিরও আজকে যদি হিন্দিতে আমি বজরঙ্গি ভাইজানের কথা বলি, ভালো গল্প তো, ভালো কন্টেন্ট তো, তাতে সালমান খানও আছে। তো দুটোর যখন কম্বিনেশন হয় তো তখন আমার মনে হয় যে হিস্টোরিক ফিগার্সে চলে যায় বিষয়টা। তো আই থিঙ্ক কন্টেন্ট আলটিমেটলি সেটা কমার্শিয়াল হোক বা আরবান হোক, যদি কন্টেন্ট খুব ভালো হয় আর ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের যায়, ভালো লাগা, মানুষের ভালো একদম। সেটা সবচেয়ে, আমরা সিনেমাটা বানাচ্ছি মানুষের জন্য। অনেক ছবি এরকম তাদের হয়, ভালো লাগলেই তুমি হয়। নিজে দেখে বলবে এই ছবিটা ভালো না, কিন্তু দেখবে ছবিটা খুব ভালো চলে গেছে, অবশ্যই। কারণ মানুষের সাথে কারণ কানেক্ট করে সবার গেছে। তো ওপিনিয়ন এক নয় রে বাবা, একদমই তাই, একদমই তাই। ওপিনিয়ন এক নয়। এবং সবার টেস্টকে তোমাকে কেটার করতে হবে। এক্স্যাক্টলি মানুষের প্রবলেমটা হয় যে একটা রিভিউয়ারের রিভিউ শুনে হলে চলে গেল, কিন্তু তার যে ঝাল ভাল লাগে না কিন্তু ভাই চলে গেল, problem টা আরেকটা হচ্ছে হচ্ছে রিভিউয়ারের রিভিউ শুনে হলে গেল না, গেল না। এটাও তো হচ্ছে। হ্যাঁ তো তাই এই সকল রিভিউয়ার্স এর এটাই রিকোয়েস্ট থাকবে যে রিভিউ গুলো, আমি বলছি না নিউট্রাল, হুম। বাট বায়াস হয়ে যেন রিভিউ না আসে, আনবায়াসড না, প্রত্যেকটা সেটা cinema হবে না, কারণ unbiased review কয়েকজন, আমি দেখো ইন্ডাস্ট্রিতে তো আমরাও আছি, খবরও রাখি, কয়েকজন রিভিউয়ার তারা নিজেরাও এখন ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করছে। তো তারা কোনো হাউসের সাথে অ্যাফিলিয়েটেড, তাদের নিজস্ব ছবি রিলিজ আছে, তো তারা জোর করে খারাপ বলবে। তো সেই জিনিসগুলো আমরাও বুঝি, মানুষ বোঝে না। বুঝতে পেরেছি। তাও আমাদের বিশ্বাস অডিয়েন্সের উপরে আছে। অডিয়েন্স কিন্তু প্রতি পদে এটা জানিয়ে দিয়েছে, আজকে ট্রেলার দেখে মানুষের এত ভালো লেগেছে, তারা সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখেছে, তারা আবার কমেন্টসও করছে, তারা আবার নিজের পাড়াপড়শিদের বলছে যে হ্যাঁ এই পরের শোটা গিয়ে তোমরা দেখে এসো। এটা কিন্তু তারাই আমাদেরকে বলেছে হলে, যখন আমরা গেছি ভিজিট করতে। তো এই জন্যই বলছিলাম যে আমি ওই বাইরে নেগেটিভ কি হচ্ছে, পলিটিক্স কি হচ্ছে সেটার দিকে মাথা না লাগিয়ে, যেগুলো ছোট ছোট ভালো জিনিস, যেগুলো মনে ভালো লাগার মতো জিনিস, সেটার উপরে আমরা যদি ফোকাস করি ওটাই বেটার। আইতো তোমরা অনেকগুলো লোকেশনে শুট করেছো, সমুদ্রে শুট করেছো, এবং মৌসুমী ম্যাডামের সাথে কাটানো কিছু মজার এক্সপিরিয়েন্স যদি বলো। উনি উনি এমনি মজার, উনি কিন্তু হুটহাট করে বকেও দেন, আচ্ছা, কারণ মানে ইউনিটে তো সবাই ওনাকে নিজের মায়ের মতনই রেখেছে। তো বকাও খুব দিতেন, আবার আদরও করতেন। আর ওনার মধ্যে কোনো এইটা নেই কিন্তু যে না প্রডিউসার বা আর্টিস্ট তাদেরকে মাথায় তুলে রাখবো, উনি কিন্তু একটা স্পট বয়কেও মাথায় তুলে রাখবেন। একটা স্পট বয় এসেও যদি ওনাকে বলে যে দিদি এটা একটু ঠিক হলো না, উনি কিন্তু সেটাও গ্রাহ্য করেন। আর এটা আমাদেরও শিখিয়ে গেছে যে জরুরি না একটা ডিরেক্টর সেই বলছে যে শট ভালো তো শট ভালো, একটা স্পট বয় এসেও যদি তোমাদের বলে যে দাদা এইটা না এখানে একটু লাইটটা বোধহয় কম ছিল, তো সেটা অমান্য করো না, সবার থেকে শেখা যায়। সবার থেকে শেখা যায়। একটা সিন আছে ট্রেলারে পার্টিকুলার, সেটা হচ্ছে মৌসুমী ম্যাডাম এবং আমাদের উমেশ দা একটা সিন যেখানে বলছে মারবো এখানে লাস্ট পড়বে ভুতানে। তো ওর এই কনসেপ্ট গুলো করা কি করে তোমার? আই থিঙ্ক কয়েকটা জিনিস তো মৌসুমী ম্যামের সাথে এটা আছে যে কয়েকটা ছড়াও যেটা ছবিতে বলা ইউজ করা হয়েছে, ওটা কিন্তু আমাদের স্ক্রিপ্টের না, উনি নিজে করেছেন। এটা ওনার স্পন্টানিটি, এটা ওনার স্পন্টানিটি। উনি না কথায় কথায়, তুমি যখন সিনেমাটা দেখবে তুমি বুঝতে পারবে হঠাৎ করে টাইমিংটা যে দারুণ হয়ে যাচ্ছে, বিকজ উনি হুট করে কিন্তু সিনের মাঝখানে ওটা বলে দিয়েছেন ওটা স্ক্রিপ্টেড পার্ট নয়, কারণ উনিও, এবং আমরা রেখে দিয়েছি ভেতরে দুর্দান্ত লাগে। এই যে আমি নিজেই নিজেকে সহ্য করতে পারি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওনার নিজস্ব ডায়লগ, নিজেই, এটা এটা নরমালি কিন্তু ওনার, হ্যাঁ উনি নিজেই বলেন এটা। এবং তোমরা আগামী দিনে তোমাদের হাউসের হয়ে অন্য কোনো মুভি প্রডিউস করার কি আপনার চিন্তা করছো, নিজেরা যেখানে অ্যাক্টিং করবে না বা? অফকোর্স সেই চিন্তা তো আছে, কিন্তু প্রথম কি হয় অ্যাজ এ প্রডিউসার, যখন যে কোনো আজ অন্য যারা হিরোরা আছে, যাদের প্রোডাকশন হাউসও আছে, শুরুতে কি হয় আমরা এতটা টাইট স্কেডিউল রাখি আর বাজেটটা এতটা কন্ট্রোলে রাখতে হয়, কারণ আমরা নতুন প্রোডাকশনে। তো সেখানে অন্য কোনো আর্টিস্টকে নিয়ে তার থেকে এটা এক্সপেক্ট করা যে ধরো লং শুটিং আওয়ার্স কাজ করতে হবে, সেটা হয়তো আমি আমার প্রোডাকশনের জন্যই করবো,
বা ও নিজের প্রোডাকশন হাউসের জন্যই করবে, কিন্তু বাইরে থেকে একটা আর্টিস্ট নিয়ে এসে আজকে মৌসুমী চ্যাটার্জিকে এনেও আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে না হয়তো 16 আজকে ঘন্টা কাজ করাবো। 18 ঘন্টা 20 ঘন্টা শুট করছি, প্লিজ করে দাও। হুম। সেটা এক্সপেকটেশনটাও ভুল, যার জন্য প্রথম প্রথম সবাই দেখবে নিজের প্রোডাকশন হাউসে নিজেই, কারণ অতটা খাটনি তুমি নিজের ঘরের জন্য বা বাড়ির জন্যই খাটতে পারবে। কিন্তু আস্তে আস্তে প্রোডাকশন হাউস বড় হলে এটাই ইচ্ছা যে না কোল্যাব করি, কারণ আমাদের সবসময় এটা মনে হয় যে একে অপরকে নিচে টেনে নামিয়ে কিন্তু আমরা বড় হতে পারবো না। না। তো সবাই বড় হলে ইন্ডাস্ট্রি সবারই ভালো হয়। সেখানে মানে আজকে বম্বেতে কি হচ্ছে না, দুটো হিরো একসাথে এসে কি কাজ করছে না, আই থিঙ্ক অডিয়েন্সের জন্য খুব ভালো উপহার হয়। কিন্তু ওটা খালি একজনের মাথায় এলে সেটা হবে না, যদি সবাই সেরকম ভাবে ভাবতে পারে আই থিঙ্ক তাহলে হয়তো এগোনো যেতে। তুমি এর আগে বলিউডেও কাজ করেছো, বলিউডের সাথে বাংলা ইন্ডাস্ট্রির মেন ফারাকটা কোথায়? বাজেট নাম্বার ওয়ান হচ্ছে বাজেট। বলিউডে একদিনে আমরা একটা সিন করতাম বা কখনো কখনো অর্ধেকটা সিন করতাম, সেই সিনটাও পুরো হতো না। আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি দিনে 5টা সিনও করি তাও মনে হয় যে খুব কম করলাম। তো সবচেয়ে ইজি দিন সেটা। তো আমাদের এখানে কিন্তু আমি জানি যে মানুষে কম্পেয়ার করে যে হিন্দির মতন তো হচ্ছে না, কিন্তু আমাদের এখানে যতটা টাইট স্কেডিউলে, শুধু আমরা বলে না সবাই এত টাইট স্কেডিউলে কাজ করে যে তার মধ্যে ভালো কোয়ালিটি বার করাটা কিন্তু সেটাই একটা বড় চ্যালেঞ্জ। বম্বেতে কিন্তু কোয়ালিটি বার করাটা খুব চ্যালেঞ্জ না, যেখানে তোমার কাছে মানে একটা ছোট বাজেটের ছবির বাজেট হয় ওখানে 20 থেকে 25 কোটি টাকা। তো আমাদের এখানে মানে বড় ছবিরও বাজেট ওরকম যায়। সো এই কম্প্যারিজনটাই ভুল, মানে এটা তুমি মানে কিভাবে বোঝাবো? বিষয়টা হচ্ছে যে আমরা যে লেভেলে মানে যে প্রেসারে আমরা কাজ করি, আমাদের দারুণ টেকনিক্যাল টিম আছে, মানে আমাদের টেকনিশিয়ানরা এত ফাটাফাটি। মানে শুধু আমাদের না, আমাদের ডিওপি যখন প্রত্যেকজন। লাইট করতে হচ্ছে, আজকে দিনে যদি আমরা 10টা 12টা সিন করছি তো আমার ডিওপি কিন্তু তাড়াতাড়ি লাইট চেঞ্জ করতে হচ্ছে। তাকে যদি ডাইরেক্টরের সময় দেবে সে আরো বেটার কাজ করবে, আর্টিস্টকে যদি সময় দেবে আর্টিস্ট আরো বেটার একটা পারফর্ম আর্টিস্ট যদি করবে। সারাদিনে একটা সিন করে আর একটা সিনারি নানা রকম টেক হয়, ওখানে তো রিটেক্সও কটা হয় বম্বেতে 50টা 60টা তার মধ্যে 70টা। থেকে কোনটা বেস্ট স্টুডেন্ট বেছে নেবে? বম্বেতে এটাও করায় ইমোশনে, যেখানে একটা ডায়লগই তোমাকে একটু সিরিয়াস ভাবেও বলতে বললো, সেটাই একটু কষ্টেও বলতে বললো, তো মুডটা ওরা এডিটেবলে গিয়ে সেট করে নিতে পারে। আচ্ছা, সেটার সুযোগ তো আমরা এখানে পাই না। ওখানে কি এটা মাইন্ডসেটের তফাৎ আছে? একটা ধরো তুমি একটা হাউস খুললে আজকে, সেখানে একটা আটকে দেওয়ার ব্যাপার, জোর জবরদস্তি, সেখানে কি এই ফ্রিডমটা কি ওখানে সেইটা আমি রয়েছে বলতে পারবো না যে ওখানে এটা আছে কিনা, বাট মানে ওখানে সেটা হয় কিনা, বাট নেপোটিজম শব্দটা তো ওখান থেকেই এসছে, আর বাইরের লোকেদের খুব একটা বেশি যেতে দেখিনি দেখো আমরা। আমরা ওয়ার্কপ্লেস কালচার, আই থিঙ্ক যে কোনো জায়গায় হ্যাঁ, যারা বড় কেউ কোনো কোম্পানি আছে তারা সব সময় চেষ্টা করবে যে নতুনদের আমরা আমার মনে হয় এটা হলিউডে হয়, মনে সব হয় জায়গাতেই হতেই পারে। হ্যাঁ হতেই পারে, এটা সব জায়গার কালচার। আজকে তুমি যদি বেশি উঠছো তো তোমার উপরে যে আছে সে চেষ্টা করবে আমাকে নামিয়ে দেওয়া। তোমাকে নামানো। একটা কি অনেক হচ্ছে তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে এমন কিছু বলে যেটা মিল খুব, যেটা মিল নেই, কি হতে পারে? আমরা মিল হচ্ছে যে আমাদের টেস্ট বাট সেম, আমরা একই খাবার খেতে পছন্দ করি। মানে আমি যদি খেয়ে কিছু বলি যে এটা খেতে ভালো লাগছে, তো আমি 200% শিওর যে ওরও ওটা ভালো লাগবে, বা এটা গোজ ভাইসি ভার্সা অলসো, যে ওরও যদি কিছু ভালো লাগলো ও 200% শিওর ও নিয়ে আসবে, জানবে যে ভালো লাগবে, বা ভালো লাগলো না তো আমি জানি ওরও ভালো লাগবে না। এটা হচ্ছে মিল। টেস্ট বাডসের মিল আছে 100%। আর অমিল কোনটা? অমিল ওই বলুক, তুমি বলো, ভালো বলবে। অমিল অনেকগুলো অমিল আছে। এটা হয় যেটা যে কোনো সিচুয়েশনে, যেমন আমি খুব ইম্পালসিভ, আমি রিঅ্যাক্টিভ, আমি রিঅ্যাক্ট করে ফেলি, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, মোস্ট অফ দ্য টাইমস ক্ষেত্রে খারাপ। ও কিন্তু খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে না, ও ইম্পালসিভ নয়, কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় কামলি পেশেন্টকে যেটা করা উচিত সেটাই করে। সো এটা তো ডেফিনেটলি সেদিনই দিদি ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছে, সবাইকে ইয়ে করে খুব রেগে গেছিল যে ওরা ইচ্ছা করে আমাদের সাথে পলিটিক্স করছে। স্বাভাবিক ব্যাপার তো, একটা। হ্যাঁ না, কিন্তু আমি রিঅ্যাক্ট করি, আমার হিস্ট্রিও তাই বলে যে আমি অতিরিক্ত রিঅ্যাক্ট করে ফেলেছি বলে অতিরিক্ত ট্রোলও হয়েছি কারণে অকারণে, বাট আমি রিঅ্যাক্টিভ এন্ড গ্ল্যাডলি ও নট সো রিঅ্যাক্টিভ। সো তোমাদের কমফোর্ট ফুড কি, যেটা কমন যাকে বলে? বিরিয়ানি। আর কমফোর্ট ট্রাভেল ডেস্টিনেশন? থাইল্যান্ড। থাইল্যান্ড, হ্যাঁ। এবং কোন জিনিসটা মানে যখন মাথা গরম হয়ে যায় তখন তুমি কি করে ইয়াসদাকে হ্যান্ডেল করো, বা নুসরতি যখন মাথা গরম হয় তুমি তখন কি করে হ্যান্ডেল? আমি একদমই ইয়াশদাকে হ্যান্ডেল করি না, ওনার মাথা গরম হয়ে গেলে দূরে থাকা উচিত। আমার মাথা গরম হয়ে গেলে আমি কিছুটা সময় অফ নিয়ে নিই, বিকজ এটা অভিজ্ঞতার সাথে থেকেই এসছে
যে মাথা গরম হলে জেনারেলি আমাদের টেন্ডেন্সি হয় যে আমরা ভুল কথা বলবো, আর ভুল কথা হয়তো এমন কিছু আমরা বলে ফেলি মানুষ হিসেবে যেটা হয়তো আমরা মিন করি না, কিন্তু সেটা সেই সময় বলাটা খুবই ভুল। তো তার চেয়ে ভালো তখন চুপ হয়ে একটু আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ 2 ঘন্টা 3 ঠান্ডা। ঘন্টা 6 ঘন্টা বা একদিন পরে আবার কথা বলো, যাতে আবার তুমি ঠান্ডা মাথায় কথা বলতে পারো। তো এটা চেষ্টা করা হয়। আর ওনার যদি মাথা গরম হয় তখন ডিপেন্ড করছে, তখন একটু আমি আমার চুপ মনে হয়ে হয় যাই বা না ইজিয়েস্ট হচ্ছে যেটা ও করে থাকে সেটা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসে, ও খাইয়ে দাইয়ে আর কি ব্রাইট বিরিয়ানি করে না, নেয়। ওর ফ্লাওয়ার্স অলসো ওয়ার্ক ওয়েল, ফুল নিয়ে আসা। তুমি নিজেকে এত সুন্দর মেনটেন এবং কুল এনার্জেটিক রাখো কি করে? মেনটেন্ড আর এনার্জেটিক আর কুল কিভাবে রাখিস? কুল তো মাইন্ড থেকে রাখো। কুলটা মাইন্ড থেকেই রাখি। ফ্রাস্ট্রেশনটা আমি ওকেও বলি যে ফ্রাস্ট্রেশনটা জিমে বার করো, মানুষের উপরে বার করে দেবে, খুব খারাপ হয়ে যাবে। তো জিমে গিয়ে ওয়ার্কআউট করে নাও, একটু হেঁটে নাও, একটু নেচারে ওয়াক করে নাও, ছুটে নাও, তাতে অনেকটা তোমার এনার্জি রিলিজ হয়। আসলে মানুষ তো দেখো, মানুষের রক্ত মাংসের মানুষ থাকলে কিন্তু অনেক ধরনের ইমোশনস আসে, রাগও হবে, স্ট্রেসও হবে, ভালোও লাগবে, সবকিছুই অনেক হবে। সময় এটাও ইচ্ছা করে যে না, আমরা দুজনেই এটা বলি যে ইচ্ছা করছে না আর পারছি না, সব ছেড়ে বাইরে কোথাও চলে যাই। এটাও হয়, কিন্তু তোমার দ্যাটস নট দ্য সলিউশন। দ্যাটস নট দ্য সলিউশন। দ্য বাট সলিউশন ইজ আমাদের লড়াই করতেই হবে। আমরা মানে আমাদের মানুষের জীবনে একটা লড়াই, এবার জীবনে আমরা যাই করি সেটাই কিন্তু লড়াই, আমরা লড়ে যাবো। আমরা আড্ডার প্রায় একদম শেষ পর্যায়ে, তুমি অডিয়েন্সকে কি বলতে চাও? আই থিঙ্ক আরির সেকেন্ড উইক অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর অ্যামেজিং রেসপন্স পাচ্ছি মায়েদের থেকে, বড়দের থেকে। আপনারাও গিয়ে দেখুন যদি আপনারা এতদিনে না দেখে থাকেন, অ্যান্ড ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো। আর আই থিঙ্ক এখানে আমাদের ছবিতে সবচেয়ে মেন যে অ্যাট্রাকশন আছে, মৌসুমী চ্যাটার্জি অনেক বছর পরও নিয়ে আসছেন। বাকিটা তুমি বলো। বাকিটা আর কিছু বলার নেই, যারা সিনেমা দেখে ফেলেছেন তারা জানেন, এবং যদি আপনারা সিনেমা দেখেছেন এবং আপনারা জানেন তাহলে আপনাদের কাছের জনকে বলুন। হ্যাঁ। স্প্রেড দ্য ওয়ার্ড, ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্টেন্ট। প্রমোশনের থেকে বেশি হচ্ছে মানুষের যেটা ভালো লাগা আর বা না আর লাগা ও- সেটা কিন্তু নুসরাত ছড়িয়ে দেওয়া কিন্তু উচিত এই মানুষের ছবির কাছে। এই ছবির মধ্যে সবচেয়ে বেশি আমাকে বলেছে যে তুমি চিন্তা করো না, ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করো। ও কিন্তু শুরু আমি এটা থেকে আমাকে বলেছি বলে কেন গেছে। জানো, কারণ এই সিনেমা যেমন সেন্টিমেন্টালি যেভাবে আমরা প্রমোশন করেছিলাম, এই সিনেমায় কিন্তু আমরা সেভাবে অল আউট প্রমোশন করিনি, বিকজ এই সিনেমাটা আমাদের কাছে বাণিজ্যের কাছ থেকে অতটা বড় নয়, বড় হচ্ছে ইমোশন। ইমোশন। এবং যেটা ইমোশন থেকে আসে সেটা মানুষের ইমোশনে যদি কানেক্ট করবে তখনই কিন্তু ওয়ার্ড অফ মাউথে অবশ্যই মানুষের সিনেমাটা গিয়ে দেখবে। তো তাদেরকে সেটাই অনুরোধ করবো যে যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে সেটা গিয়ে আরো 5 জনকে বলুন, তারা যখন গিয়ে দেখবেন তাদের কিরম লেগেছে সেটা আরো 5 জনকে গিয়ে বলুন। সো এইভাবেই কিন্তু আপনাদের আশীর্বাদ কাম্য। থ্যাংক ইউ তোমাদেরকে, Thank you. থ্যাংক ইউ সো মাচ। কোনো রিভিউ নয়, আজকে আমার একটা সিনেমা ভালো লাগছে বলে, খারাপ লাগছে বলে তোমারও খারাপ লাগবে বা তোমার ভালো লাগবে এমনটা ওপিনিয়ন নাও হতে পারে। তুমি যাও হলে এবং নিজে রিভিউ দাও সিনেমা দেখে। ভালো থেকো, আরির সাথে থেকো, আরির সাথে ভাব করে নাও, আরি নয়, আর নিজের মাকে গিয়ে সিনেমাটা দেখো। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।